আসসালামু আলাইকুম। উদ্ভাস আয়োজিত আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সামিন ইয়াসার রাইয়ান। আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো। অনেকে সালাম দিয়েছ, সঞ্জিদা আফরিন, বাশার, তৌসিন, আফিফ, রিশাদ, সাবিহা। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা একটু ইয়েস নো কিছু একটা বলে লিখে দাও, ঠিক আছে? ওকে, ঠিক আছে, অল ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা আচ্ছা, দেখো, আজকে আমরা আমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। দেখো, অধ্যায় একের নাম হচ্ছে ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। তো এই অধ্যায়টা আমরা শুরু করতে যাচ্ছি, চলো আমরা সবাই একসাথে শুরু করি। আচ্ছা, দেখো, প্রথম বিষয়, বাংলায় ঔপনিবেশিক শাসন। আচ্ছা, একটু কঠিন কঠিন একটা শব্দ, তাই না? ঔপনিবেশিক। আচ্ছা, ঔপনিবেশিক শব্দটা বুঝতে হলে প্রথমে বুঝতে হবে উপনিবেশ জিনিসটা আসলে কি। আচ্ছা, ধরো তোমার একটা সুন্দর ঘর আছে, বাড়ি আছে। এই ঘরে তুমি তোমার মতো করে থাকো, খাও, ঘুমাও, নিজের মতো চলাফেরা করো। এখন বাইরের একজন শক্তিশালী লোক তোমার ঘরটা দখল করে নিল। দখল করে নেওয়ার পর সে শুধু দখল করেই থেমে গেল না, সে তুমি কি খাবা, কি পরবা, কতটুকু খরচ করবা সব ঠিক করে দিতে লাগলো। তোমার সামনে এখন নানা বাধা, নানা রেস্ট্রিকশনস, যে তুমি এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না। শুধু তাই না, সে তোমার ঘর বাড়ি চালাতে লাগলো এবং তোমার ঘরের যত গুরুত্বপূর্ণ আসবাবপত্র আছে, মূল্যবান সম্পদ আছে, সব নিজের বাড়িতে পাচার করা শুরু করলো, মানে তোমাকে দরিদ্র করে দিতে লাগলো। তো এতে করলে কি হলো? তুমি আরো দরিদ্র হচ্ছ, আর সে আরো ধনী হচ্ছে, এবং তোমার উপর কি হচ্ছে? অন্যায় অত্যাচার হচ্ছে। এই বিষয়টাকে বলা হয় উপনিবেশ। যখন বাইরের কেউ এসে আমাদের ঘরকে শাসন করা শুরু করে, চালানো শুরু করে, এবং আমাদের ঘরের মূল্যবান জিনিস তাদের নিজেদের বাড়িতে নিয়ে যাওয়া শুরু করে, এই প্রক্রিয়াটাকে বলা হয় ঔপনিবেশিক শাসন। তখন আমাদের ঘরটা হয়ে যায় সেই শক্তিশালী লোকের উপনিবেশ, বুঝছো? এই বিষয়টাই হচ্ছে উপনিবেশ। যখন শক্তিশালী কেউ আমাদের ঘর দখল করে, শুধু দখল করেই শেষ করে না, সে এগুলো চালানো শুরু করে, এবং চালানোর পর আমার ঘরের সব গুরুত্বপূর্ণ জিনিস নিজের বাড়িতে নিয়ে যাওয়া শুরু করে। এই প্রক্রিয়াটাকে বলা হয় উপনিবেশ। তো আমার ঘর তখন হয়ে যাচ্ছে তার জন্য একটা উপনিবেশ, এবং সে হচ্ছে একজন শাসক। আচ্ছা, তো এখন এই আমাদের যে বাংলা অঞ্চল, এই বাংলাও 200 বছরের এই ঔপনিবেশিক শাসনের মধ্য দিয়ে গেছে। কাদের উপনিবেশ ছিল আমাদের এই বাংলা? এটা ছিল ইংরেজদের উপনিবেশ। অর্থাৎ ইংরেজরা 200 বছর আমাদের এই অঞ্চল শাসন করেছে, এবং এখানকার যা কিছু মূল্যবান ছিল সব নিজেদের দেশে পাচার করেছে। এটা নিয়ে আমরা মোটামুটি আলোচনা করছি। দেখো, উপনিবেশ ও ঔপনিবেশিক যুগ। উপনিবেশ বলতে একটি ভৌগোলিক অঞ্চলকে বোঝায়, ঠিক আছে? কি বোঝায়? ভৌগোলিক অঞ্চলকে বোঝায়। দেখো, ভৌগোলিক অঞ্চল, ভৌগোলিক অঞ্চল জিনিসটা কি? মানে কোনো একটা নির্দিষ্ট দেশকে বোঝায়, একটা এলাকাকে বোঝায়, যা একটি বিদেশি সার্বভৌম রাষ্ট্রের রাজনৈতিক প্রভুত্ব ও প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন থাকে। তার মানে এখানে একজন রাজনৈতিক প্রভু থাকে। প্রভু বলতে এখানে বোঝাচ্ছে একজন শাসক থাকে, যে কি করে? সে আমার দেশের উপর প্রভুত্ব চালায়, সে নিজেকে আমার দেশের চেয়ে বড় কিছু মনে করে এবং আমার দেশটা সেই চালায়। এবং প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন থাকে। প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন মানে কি? আমার দেশের যত প্রশাসনিক কার্যক্রম আছে, রাষ্ট্র কিভাবে চলবে, কত টাকা ব্যয় করব, কি কোন খাতে ব্যয় করব, সব সে নির্ধারণ করতে থাকে। এই হচ্ছে আমাদের মোটামুটি রাজনৈতিক প্রভুত্ব ও প্রশাসনিক নিয়ন্ত্রণাধীনের অর্থ। আচ্ছা, যখন কোনো বিদেশি শক্তি অন্য কোনো দেশ দখল করে শাসন ও শোষণ চালায়, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দেখো, শাসন ও শোষণ, ঠিক আছে? শাসন ও শোষণ দুইটা শব্দ একটু বুঝতে হবে। শাসন করা মানে কি? শাসন করা মানে হচ্ছে দেশ চালানো। আর শোষণ করা মানে কি? শোষণ করা মানে হচ্ছে আমার দেশের যা কিছু মূল্যবান সবকিছু নিজের দেশে পাচার করা। তো যখন একটা শক্তিশালী দেশ, বিদেশি একটা শক্তি অন্য একটা দেশ দখল করলো, এবং দখল করে তার উপর শাসনও করলো, শোষণও করলো, তখন তাকে বলা হয় ঔপনিবেশিক শাসন। বুঝছো? তাকে কি বলা হয়? ঔপনিবেশিক শাসন। ঠিক আছে? তাহলে ইংরেজরা আমাদেরকে এইভাবে শাসন করেছিল। আচ্ছা, তারপর 1757 সালে পলাশির যুদ্ধের পর থেকে 1947 সাল পর্যন্ত বাংলায় ইংরেজদের শাসনকালকে ঔপনিবেশিক যুগ বলা হয়। আচ্ছা, আসো দেখি এখন 1757 থেকে 1947, তাহলে 1757 সাল, এই সময়টায় নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটলো, বাংলার শেষ স্বাধীন নবাবের পতন ঘটলো। তার সময় থেকে 1947 সাল, 1947, এখানে দেখো কত বছর, এখানে আছে 190 বছর। যদি এমসিকিউতে প্রশ্ন আসে
ইংরেজ ঔপনিবেশিক শাসন কত বছর চলেছিল? তুমি এটার উত্তর যদি প্রায় 200 বছর অপশনে থাকে এবং 190 বছর অপশনে না থাকে, উত্তর হচ্ছে প্রায় 200 বছর। আর যদি উত্তরে 190, 200, 210, 220 এগুলো থাকে, এক্সাক্ট সংখ্যাই দেওয়া থাকে, তখন উত্তর কি 190, কারণ 1757 থেকে 1947 কত বছর? 190 বছর। আচ্ছা, তাহলে এই যে 1757 সালে পলাশীর যুদ্ধের পর থেকে 1947 সাল পর্যন্ত, এটা খুবই গুরুত্বপূর্ণ। কত সাল থেকে কত সাল পর্যন্ত, ঠিক আছে? এটা আমরা একটু গুরুত্বের সাথে দেখব। 1757 থেকে 1947 সাল, ঠিক আছে? আচ্ছা, এটাকে বলা হয় ঔপনিবেশিক যুগ। আচ্ছা, যাই এবার। বাংলা প্রায় 200 বছর ইংরেজ ঔপনিবেশিক শাসনাধীনে ছিল। তাহলে এই যে 190 বছর, এটাকে একসাথে বলা হয় প্রায় 200 বছর। 190 না বলে প্রায় 200 বছর বলা হয়। তো যদি তোমাদের প্রশ্ন আসে কত বছর ছিল, তুমি এটার উত্তরে 190 বছর লিখতে পারো, আবার লিখতে পারো প্রায় 200 বছর। এটা তোমার ব্যাপার, ঠিক আছে? এটা তুমি লিখতে পারো। তো এটাও তোমাদের যদি অপশনে আসে যে কি আসবে, তখন কত বছর শাসন করে, তুমি উত্তর করবে প্রায় 200 বছর, ঠিক আছে? প্রায় 200 বছর। আচ্ছা, তাহলে আমরা এখানে, আচ্ছা সামিও বলেছো যদি দুটোই থাকে, দুটো থাকবে না, হয় 190, 200, 210, 220 এভাবে লেখা থাকবে, তাহলে উত্তর 190। আর যদি লেখা থাকে যে প্রায় 150 বছর, প্রায় 200 বছর, প্রায় 300 বছর, প্রায় 400 বছর, তখন অ্যান্সার হচ্ছে প্রায় 200 বছর, ঠিক আছে? দুইটা একসাথে থাকবে না যে প্রায় 200 বছর আছে 190 বছর আছে, কারণ দুটো তো একই জিনিস, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ রাইয়ান, ঠিক আছে, গুড। আচ্ছা মালিহা, আমরা মাত্র এই প্রথম স্লাইডে আছি, আমরা খুব বেশি কিছু পড়াইনি, ঠিক আছে? আমরা খুব বেশি কিছু পড়াইনি। যাদের কাছে বই নেই তারা শুধু স্লাইডটা দেখো দেখো। আজকে আমরা গল্পে গল্পে শিখবো, খুব বেশি চাপ নেওয়ার কিছু নেই, বইয়ের দরকারই নেই। আমরা এই স্লাইড থেকে মোটামুটি শিখে ফেলবো, এবং আজকে আমরা পুরো চ্যাপ্টার পড়বো না, আমরা জাস্ট প্রথম পার্টটা পড়বো, ঠিক আছে? তাহলে আমরা এই স্লাইডটাকে যদি একটু সামারি করি, উপনিবেশ কাকে বলে? যখন কোনো শক্তিশালী দেশ আমাদের দেশকে দখল করে সেই দেশকে শাসন করে, অর্থাৎ দেশটাকে চালায় এবং একই সাথে শোষণ করে। মানে দেশের যত মূল্যবান সম্পদ আছে, সব সম্পদ সেই শক্তিশালী দেশটা নিজের দেশে পাচার করা শুরু করলো। তো যেই দেশটা দখল করে এই সব মূল্যবান জিনিস নিজের দেশে পাচার করা হলো, সেই দেশটা হচ্ছে ওই শক্তিশালী দেশের একটা উপনিবেশ। তো আমরাও 1757 থেকে 1947 সাল পর্যন্ত, অর্থাৎ এই সিরাজউদ্দৌলা 1757 সালে পলাশীর যুদ্ধে হেরে যাওয়ার পর থেকে 1947 সাল পর্যন্ত এই 200 বছর, মানে প্রায় 200 বছর বা 190 বছর ইংরেজদের উপনিবেশ ছিলাম। অর্থাৎ ইংরেজরা আমাদের এই অঞ্চলটা শাসনও করত, শোষণও করতো। আমাদের যত মূল্যবান সম্পদ ছিল সব নিজেদের দেশে পাচার করে দিত। এই হচ্ছে মোটামুটি এইটুকুর সামারি। তোমরা বুঝেছো কিনা একটু আমাকে জানাও। ফিহা, শাসনাধীন মানে হচ্ছে শাসন করা, অর্থাৎ দেশটা আমাদের, কিন্তু শাসন করছে বিদেশি কেউ, রুল করছে, নিয়ম বানাচ্ছে, আইন বানাচ্ছে বিদেশি কেউ। এই হচ্ছে শাসনাধীন, ঠিক আছে? ইয়েস। আচ্ছা, অনেকে বলছে ইয়েস। সামিউল, ইভান, প্রান্ত, সাদিক, সিয়াম, সাহারা কামাল, মাহাথির আলম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই বুঝছো, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা, আচ্ছা তাহলে আমরা এবার একটু পরের স্লাইডে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এতক্ষণ তো জানলাম যে 200 বছর ইংরেজরা আমাদেরকে শাসন করেছে। এই শাসনকে বলে ঔপনিবেশিক শাসন। আর আমরা যে ইংরেজদের দ্বারা যে অঞ্চলটা শাসিত হয়েছে, আমাদের এই অঞ্চলটা, এইটা ছিল ইংরেজদের একটা উপনিবেশ। আচ্ছা, তো এই যে 1757 থেকে 1947 সাল পর্যন্ত এই 190 বছর ইংরেজরা আমাদের শাসন করলো, তার আগে আমাদের তো আরো কিছু হিস্ট্রি আছে, আরো ইতিহাস আছে। সেই সময়গুলোতে আমাদের এই অঞ্চলে কারা ছিল, কারা শাসন করত, এই বিষয়ে এখন আমরা জানবো। দেখো, প্রথম বিষয় হচ্ছে, ধরো তোমরা মৌমাছি চেনো। মৌমাছি ফুলের কাছাকাছি থাকে, ফুলের কাছে থাকে, ফুলের কাছে আসে, কেন আসে? মধু সংগ্রহের জন্য, তাই না? তো আমাদের এই যে বাংলা অঞ্চলটা, এই অঞ্চলটা ছিল বিদেশিদের কাছে মধুর মতো। সবাই এই অঞ্চলটা দখল করতে চাইতো, এই অঞ্চলটা শাসন করতে চাইতো। কেন চাইতো? কারণ আমাদের মাটি ছিল উর্বর, এখানে যে কোনো বীজ পড়ে থাকলে এখানে গাছ হয়ে যায়, ঠিক আছে? প্রচুর ফসল ফলে, এবং আমাদের সে সময় অনেক ভালো ভালো শিল্প ছিল, মসলিন ছিল, ঠিক আছে, যে সারা বিশ্বে বিখ্যাত। তো এই রকম কারণে, যেহেতু আমাদের এই দেশটা একদম ধন সম্পদে পরিপূর্ণ ছিল, তাই বিদেশিদের চোখ ছিল আমাদের উপর। আমাদের দেশটা ছিল ওই ফুলের মধুর মতো, যে আমাদের উপর সবার চোখ, সকল মৌমাছির চোখ। আচ্ছা, তো ঘটনা কি ঘটলো? এই যে দেখো, আকর্ষণের কারণ, প্রাচীনকাল থেকে বাংলা ছিল ধন সম্পদে পূর্ণ। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। সবাই কিসের লোভে আসতো? ধন সম্পদের লোভে আসতো। আচ্ছা, একটি এলাকা যা বহিরাগতদের প্রধান আকর্ষণের কারণ ছিল। তাহলে বহিরাগতদের প্রধান আকর্ষণের কারণ কি ছিল? ধন সম্পদ, তাই না? আমাদের যেই
প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক সম্পদ এবং একই সাথে এই অঞ্চলে যেই শিল্পগুলো সমৃদ্ধ ছিল সেগুলোর কথা বলা হচ্ছে। আচ্ছা, খ্রিস্টপূর্ব যুগে আর্য ভাষাভাষী জনগোষ্ঠী বাংলায় প্রবেশ করে। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। কোন সময়ে? খ্রিস্টপূর্ব যুগে কারা? আর্য ভাষাভাষী জনগোষ্ঠী। আচ্ছা, এখন বুঝি এটার মানে কি। খ্রিস্টপূর্ব যুগ, খ্রিস্টপূর্ব যুগ মানে হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের আগের সময়। মানে এখন কি 2025 সাল, এটা হচ্ছে খ্রিস্টাব্দ। এই 2025 সাল থেকে তুমি যদি পেছনের দিকে যাও, 2025, 2024, 2023, 2022, এরকম কমতে 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 একসময় তো তুমি 1 সালে পৌঁছাবা। তার আগের সালটা হচ্ছে 0 সাল, অর্থাৎ ওই ওই বছরটাকে ধরে নেওয়া হয় যে এটা যীশু খ্রিস্টের জন্মসাল। তার আগের যে সময়টা, অর্থাৎ মাইনাস, ঋণাত্মক, তুমি যদি সংখ্যা রেখা কল্পনা করো, 0, 1, 2, 3, এভাবে 2025 পর্যন্ত বামে গেছে। এবার যদি তুমি আমার ডানে যাও, মানে এই যদি সংখ্যা রেখা হয়, 0 যদি এখানে হয়, ডানে পজিটিভ, বামে নেগেটিভ, তো আমরা এখন ডানে পজিটিভ 2025-এ আছি। ঠিক আছে, আমি কথা বলছি খ্রিস্টপূর্ব যুগের কথা। খ্রিস্টপূর্ব যুগটা হচ্ছে 0-র আগের সময়টা, আগের সময়টা, তার মানে 0 সালের আগের সময়টা। ঠিক আছে, এই খ্রিস্টপূর্ব যুগে আর্য ভাষাভাষী জনগোষ্ঠী বাংলায় প্রবেশ করে। আর্য ভাষাভাষী, আর্য একটা ভাষার নাম, এবং এই ভাষাভাষী জনগোষ্ঠী মধ্য এশিয়ার ইরান থেকে আসছিল আমাদের এই অঞ্চলটায়। তো তারা কি করে? বাংলায় প্রবেশ করে। তারা ইন্ডিয়ার ভেতর দিয়ে এই বাংলার এই অঞ্চলটায় প্রবেশ করে। আচ্ছা, তারপর কি হয়? মৌর্য শাসন। আর্যদের পর মৌর্যরা আসে। মৌর্যরা কখন আসে? খ্রিস্টপূর্ব 3য় শতকে, বুঝছো? খ্রিস্টপূর্ব 3য় শতকে, দেখি, খ্রিস্টপূর্ব 3য় শতকে। আচ্ছা, খ্রিস্টপূর্ব 3য় শতক মানে কি? খ্রিস্টপূর্ব 3য় শতক মানে হচ্ছে ওই যে একটু আগে বললাম যে যীশু খ্রিস্টের জন্মের পরের সালগুলো হচ্ছে পজিটিভ নাম্বার। 1 সাল, 2 সাল, এখন 2025 সাল, এগুলো হচ্ছে জন্মের পরের সাল, খ্রিস্টাব্দ বলে এগুলাকে। আর যীশু খ্রিস্টের জন্মের আগের সালগুলো হচ্ছে নেগেটিভ নাম্বার, ধরো -1, -2, -3, এরকম। তো যীশু খ্রিস্টের জন্মের আগে এরকম 300 সাল থেকে 201 সাল, অর্থাৎ -300 থেকে -201, এটাকে যদি তুমি একটা সংখ্যা রেখা ধরো তাহলে কি হয়? -300 সাল থেকে -201 সাল, এই যে 100টা বছর, এই 100টা বছরটাকে বলা হচ্ছে খ্রিস্টপূর্ব 3য় শতক। এই সময়টায় মৌর্য সম্রাট অশোক, মৌর্য সম্রাট অশোকের শাসন বাংলায় প্রতিষ্ঠিত হয়। তাহলে একজন মৌর্য সম্রাট বাংলায় আসেন, যার নাম হচ্ছে কি? অশোক। ঠিক আছে, আচ্ছা, মৌর্য একটা জাতির নাম, যিনি, যার শাসকের নাম ছিল অশোক। তিনি কি করেন? তিনি এই অঞ্চলটা, বাংলা অঞ্চলটা দখল করেন এবং তিনি কি করেন? তার শাসন প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এই সময় উত্তর বাংলা পুণ্ড্রবর্ধনভুক্তি নামে মৌর্যদের একটি প্রদেশ ছিল। দেখো, এই শব্দটা গুরুত্বপূর্ণ, পুণ্ড্রবর্ধনভুক্তি। আচ্ছা, দেখো, এই সময় উত্তর বাংলা, দেখো উত্তর বাংলা বলতে আমরা এখন বুঝি আমাদের বগুড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী, এই অঞ্চলটাকে। কোনো একটা ম্যাপের উপরের দিক যেটা, সেটাকে বলা হয় উত্তর, নিচের দিক যেটা সেটাকে বলে দক্ষিণ, ডানের দিক যেটা সেটাকে বলে পূর্ব, বামের দিক যেটা সেটাকে বলে পশ্চিম। তো খ্রিস্টপূর্ব 3য় শতকে এই যে মৌর্য সম্রাট অশোক, তিনি কি করলেন? ম্যাপের উপরের দিক যেটা বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর, এই অঞ্চলটা কি করলেন? তিনি শাসন প্রতিষ্ঠা করলেন এবং তিনি এই অঞ্চলের নাম দিলেন পুণ্ড্রবর্ধনভুক্তি। এই পুণ্ড্রবর্ধনভুক্তি, এই শব্দটাকে তুমি যদি আলাদা আলাদা করে ভাঙো, তুমি দেখবা পুণ্ড্র, পুণ্ড্র একটা জাতির নাম, যেই জাতি এই উত্তর বাংলা, এই উত্তর বাংলা অঞ্চলে বাস করতো, তাদের বলা হতো পুণ্ড্র। বর্ধন মানে হচ্ছে সমৃদ্ধ, আর ভুক্তি মানে হচ্ছে প্রদেশ। প্রদেশ হচ্ছে এখনকার সময়ে যেটা বিভাগের মতো, প্রদেশ মানে বিভাগের মতো, এখন যেটা বিভাগ, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ, ওইরকম ভুক্তিটা হচ্ছিল প্রদেশ। প্রদেশ মানে এই বিভাগের মতো। তো পুণ্ড্রবর্ধন ভুক্তি এর মানে কি? পুণ্ড্র জাতি যেই অঞ্চলকে, যেই বিভাগকে, যেই প্রদেশকে সমৃদ্ধ করেছে, সেই অঞ্চলের নাম দিয়েছেন উনি পুণ্ড্রবর্ধন ভুক্তি। ঠিক আছে, এটা ছিল পুণ্ড্রবর্ধন ভুক্তি নামে মৌর্যদের একটি প্রদেশ ছিল, এই উত্তর বাংলাকে তিনি এই নাম দেন। ঠিক আছে, আচ্ছা। তো মৌর্যদের যে শাসন, সম্রাট অশোকের শাসন, এটাও খুব বেশি দিন চললো না। তারপরে আসলো বাংলায় গুপ্তরা। ঠিক আছে, আসলো গুপ্ত সাম্রাজ্য। আচ্ছা, এবং গুপ্ত সাম্রাজ্যটা শুরু হয় 4র্থ শতকে। আচ্ছা, চতুর্থ শতক বলতে কোন সময়কে বোঝায়? 4র্থ শতক হচ্ছে 301 সাল থেকে 400 সাল পর্যন্ত সময়। 301 সাল থেকে 400 সাল পর্যন্ত সময়, কারণ এখন কি 2025, তুমি যদি একটু পেছনে যাও, এটা হচ্ছে পজিটিভ নাম্বার আর কি, যীশু খ্রিস্টের জন্মের পরের 4র্থ শতক, 301 সাল থেকে 400 সাল। এই 4র্থ শতকে উত্তর বাংলা ও দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধীনে আসে। অর্থাৎ এই যে মৌর্যরা
যে উত্তর বাংলার পুনর্বর্ধনভুক্তি নামে একটা প্রদেশ করলো, উত্তর বাংলা যেটাকে আমরা বলছিলাম যে বগুড়া, দিনাজপুর, রংপুর, রাজশাহী, তো এই উত্তর বাংলাটা তিনি দখল করলো, এই গুপ্তরা মৌর্যদের এই শাসনের অংশটা দখল করলো। সাথে দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ, এটা মোটামুটি কুমিল্লা নোয়াখালী অঞ্চল, এই দুইটা অঞ্চল দখল করলো কে? গুপ্ত শাসনরা, গুপ্ত শাসকরা, ঠিক আছে, এবং তারা এখানে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো। আচ্ছা, দেখি গুপ্ত মানে কি? গুপ্ত হচ্ছে একটা শাসনের নাম, একটা শাসনকাল, একটা রাজাদের, ধরো এই যে মৌর্য শাসন চালাতো যারা, তাদের বলা হতো মৌর্য রাজা। তো রাজাদের নাম, একটা শাসন, একটা সাম্রাজ্যের নাম হচ্ছে মৌর্য, একটা সাম্রাজ্যের নাম হচ্ছে গুপ্ত, এই আর কি। আচ্ছা, সার্বভৌম অর্থ কি? সার্বভৌম অর্থ হচ্ছে স্বাধীন, একদম আমরা আমাদের শাসন নিজেরা করবো, এটা হচ্ছে স্বাধীন, সার্বভৌম। আচ্ছা, বহিরাগত মানে হচ্ছে বিদেশিরা, বাইরের যারা, বাহির থেকে আসছে যারা, আমার দেশের না, তারা বিদেশি, এটা হচ্ছে বহিরাগত। হ্যাঁ, এটা বাংলা ভার্সন। যীশু খ্রিস্ট কে ছিলেন? যীশু খ্রিস্ট কে ছিলেন জানো না? জিসাস ক্রাইস্ট, যীশু খ্রিস্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যদি আমরা যদি একটা আমরা যদি একটা সামারি করি এই অংশটার, তাহলে আবার বলছি, এই স্লাইডের সামারি। বাংলা ছিল ধন সম্পদে পরিপূর্ণ একটা এলাকা। এই অঞ্চলটা বিদেশিদের, বহিরাগতদের খুব বেশি আকর্ষণের জায়গা ছিল, কারণ আমাদের ধন সম্পদ অনেক বেশি ছিল, তাই সবার লোভ ছিল আমাদের উপর, তারা আমাদের ধন সম্পদ নিজেদের দেশে পাচার করতে চাইতো। আচ্ছা, সর্বপ্রথম এই অঞ্চলে আসে আর্য ভাষাভাষী জনগোষ্ঠীরা। এরা আসে মধ্য এশিয়া থেকে, যেটা মোটামুটি বর্তমানকালে ইরান বা রাশিয়ার দক্ষিণাঞ্চল, এই অঞ্চল থেকে তারা আসে, এবং তারা অনেক সময় ধরে আসে। তারপরে প্রথম সাম্রাজ্যবাদ শুরু হয়, সাম্রাজ্যের যুগ শুরু হয়। মৌর্য সম্রাট অশোক সর্বপ্রথম এই অঞ্চলটায় আসেন এবং বাংলার উত্তর অংশ, উত্তর বাংলা, বগুড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী, এই অঞ্চলটা তিনি দখল করেন। দখল করে তিনি এটাকে একটা প্রদেশ বানান, এর নাম দেন পুন্ড্রবর্ধনভুক্তি। পুন্ড্র হচ্ছে ওই অঞ্চলটা, যে অঞ্চলটা তিনি দখল করেন উত্তর বাংলার, ওই অঞ্চলটায় যে জাতি বসবাস করত তারা হচ্ছে পুন্ড্র। বর্ধন মানে হচ্ছে সমৃদ্ধ, আর ভুক্তি মানে হচ্ছে প্রদেশ। তার মানে পুণ্ড্রদের দ্বারা যেই সমৃদ্ধ প্রদেশটা পরিপূর্ণ, সেই প্রদেশটার নাম হচ্ছে পুণ্ড্রবর্ধন ভুক্তি। আচ্ছা, মৌর্য সম্রাট অশোক এখানে শাসন করার পর এখানে মৌর্যদের পতন ঘটে, আসে গুপ্তরা। গুপ্তরা এসে শুধু উত্তর বাংলাই দখল করে না, সাথে তারা দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ দখল করে। আচ্ছা, এখন এই দক্ষিণ পূর্ব বাংলা কোন অঞ্চল? কুমিল্লা নোয়াখালী অঞ্চল। এই যে আমি তোমাদের বগুড়া, রাজশাহী, রংপুর এগুলো বলছি, তারপর কুমিল্লা নোয়াখালী বলছি, এটা তোমাদের দরকার নেই, কারণ এটা বইয়ে দেওয়া নেই, তোমাদের জানার জন্য বলছি, ঠিক আছে? তো এটা হচ্ছে উত্তর বাংলা ও দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধীনে থাকে। তার মানে প্রথমে আসলো মৌর্যরা, আর্যরা, তারপরে আসলো মৌর্যরা, তারপরে আসলো গুপ্তরা, এই তিনটা হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে এখন তোমরা বলো, এই যে আমরা প্রথম স্লাইডটা পড়ালাম, এই স্লাইডটা তোমরা বুঝেছো কিনা? বুঝে থাকলে একটু ইয়েস লেখো। প্রাচুর্য কর, এই যে দেখো চতুর্থ শতক যেটা, এটা খ্রিস্টাব্দ, আর খ্রিস্টপূর্ব তৃতীয় শতক, এটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের আগের, ঠিক আছে? আচ্ছা, ইয়েস, সবাই লিখেছে ইয়েস, ধন্যবাদ। ওকে, আচ্ছা, ঠিক আছে, যাই। আমরা মোটামুটি একটা স্লাইড শেষ করলাম, যাই পরের স্লাইডে। আচ্ছা, তো প্রথম স্লাইডে আমরা দেখেছিলাম এই অঞ্চলটা ধন সম্পদের প্রতি অনেকের আগ্রহ ছিল। প্রথমে আসলো আর্যরা, তারপরে আসলো মৌর্যরা। মৌর্যদের রাজা সম্রাটের নাম ছিল অশোক, এবং মৌর্য সাম্রাজ্যের পর আসলো আর্যরা, গুপ্তরা। প্রথমে আর্যরা, তারপর মৌর্যরা, তারপর গুপ্তরা, এবং গুপ্তরা এসে এখানে উত্তর বাংলা এবং দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ দখল করে। আচ্ছা, এখন গুপ্তরা আসলো যে, মৌর্যরা আসলো যে, আর্যরা আসলো যে, এই আর্য, মৌর্য, গুপ্ত, এই তিনটা জাতির লোক, এরা কেউ বাঙালি ছিল না। প্রথম বাঙালি শাসক হিসেবে আমাদের এই অঞ্চলে আসেন সপ্তম শতকে। সপ্তম শতকে আসেন কে? শশাঙ্ক, রাজা শশাঙ্ক। আচ্ছা, তাহলে ঘটনা কি ঘটলো? গুপ্তদেরও একসময় পতন ঘটলো। প্রথমে আর্যরা আসছিল, তারপর মৌর্যরা আসছিল, পতন হয়ে গেছে। তারপর গুপ্তরা আসছে, তাদেরও পতন হয়ে গেছে। তারপরে আসলো
গুপ্তদের পতনের পর 7ম শতকে প্রথম একজন বাঙালি রাজা, আগে সবাই বিদেশি ছিল, এ আসলো বাঙালি রাজা, নাম তার শশাঙ্ক। শশাঙ্ক কি করলেন, তিনি প্রথম স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি কোন কোন অঞ্চল দখল করেন দেখো, তিনি বাংলার উত্তর ও পশ্চিমাঞ্চলটা দখল করেন। দেখো উত্তর ও পশ্চিমাঞ্চল, ওই উত্তর অঞ্চলটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, ওই যেটা প্রথমে মৌর্যরা দখল করেছে, তারপরে গুপ্তরা দখল করেছে। এখন উত্তরাঞ্চল গেল কার কাছে, শশাঙ্কের কাছে, এবং উত্তরের সাথে পশ্চিমাঞ্চলটাও তিনি দখল করলেন। ঠিক আছে, পশ্চিমবঙ্গ অঞ্চল, পশ্চিমাঞ্চল। আচ্ছা, আবার এখন দেখো আমাদের দিক তো, মেইন দিক তো মোটামুটি 4টা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এর মধ্যে উত্তর আর পশ্চিমটা দখল করলেন শশাঙ্ক। পূর্ব আর দক্ষিণ এই যে 2টা সাইড, এই 2টা সাইডে বঙ্গ নামে আরেকটি স্বাধীন রাজ্য গড়ে উঠেছিল। এই রাজ্যের তেমন কোনো একজন মাত্র শাসক বা সুনির্দিষ্ট শাসকের নাম পাওয়া যায় না, অনেক রাজাই শাসন করেছেন। তো আমরা এই অঞ্চলটা একটু মনে রাখবো, পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গ নামে আরেকটি স্বাধীন রাজ্য গড়ে উঠেছিল। ঠিক আছে, বঙ্গ নামে আরেকটি স্বাধীন রাজ্য গড়ে উঠেছিল। তাহলে আমরা কি জানলাম, উত্তর আর পশ্চিমাঞ্চলের শাসক শশাঙ্ক, দক্ষিণ আর পূর্বাঞ্চলে কোনো নির্দিষ্ট শাসক নেই, তবে সেখানে একটা স্বাধীন রাজ্য গড়ে উঠেছিল যার নাম হচ্ছে বঙ্গ। আচ্ছা, তারপরে যাই, শশাঙ্কের মৃত্যুর পর প্রায় 100 বছর ধরে বাংলায় অরাজকতা ও বিশৃঙ্খলা চলতে থাকে। এই সময়কালকে সংস্কৃত ভাষায় মাৎসন্যায় যুগ বলা হয়। আচ্ছা, এবার আসি, তো বাংলার প্রথম বাঙালি শাসকের নাম হচ্ছে রাজা শশাঙ্ক। তিনি মারা গেলেন। মারা যাওয়ার পর 100 বছর কোনো যোগ্য শাসক এই অঞ্চলে আসেন নাই। যোগ্য শাসক যেহেতু আসে নাই, সেহেতু এখানে বিশৃঙ্খলা বেড়ে যায়, নৈরাজ্য বেড়ে যায়। এখানে খুন, মারামারি, কাটাকাটি, হাতাহাতি, মানে চুরি, ডাকাতি, ছিনতাই সবকিছু বেড়ে যায়। এবং এই সময় এই কাজগুলো করার কোনো বিচারও হতো না, অপরাধী অপরাধ করে পার পেয়ে যেত। তো এই যে সময়টাকে বলা হয় মাৎসন্যায় যুগ। এই মাৎসন্যায় শব্দটা সংস্কৃত ভাষার। ঠিক আছে, মাৎস্য মানে হচ্ছে মাছ, আর মাৎসন্যায় বলতে কি বোঝানো হয় সেটা যদি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। ধরো আমি খুব ভালো আঁকতে পারি না যদিও, তবু ধরো এই হচ্ছে একটা মাছ। ঠিক আছে, এই হচ্ছে একটা মাছ, এটা একটা বড় মাছ। এই বড় মাছটা যদি একটা ছোট মাছকে খেয়ে ফেলে, ধরো এটা হচ্ছে একটা ছোট মাছ। ঠিক আছে, এখন একটা বড় মাছ একটা ছোট মাছকে খেয়ে ফেলছে। এখন ছোট মাছের কিন্তু বিচার চাওয়ার আর কোনো জায়গা নাই। ছোট মাছ কি কারো কাছে গিয়ে বলতে পারবে যে আমাকে অন্যায়ভাবে বড় মাছ খেয়ে ফেলছে? তাই না? মানে মাছেদের জগতে কোনো বিচারালয় নাই, কোনো আদালত নাই যেখানে গিয়ে ছোট মাছ গিয়ে কমপ্লেন করতে পারবে যে বড় মাছ আমার প্রতি অন্যায় করছে। কিংবা এই মাছটা যদি নাও বলে, ওর কোনো বন্ধু বান্ধব বা ওর যে আত্মীয় স্বজন তারা গিয়েও তো তার নামে কোথাও গিয়ে অভিযোগ দিতে পারবে না যে বড় মাছটা অন্যায়ভাবে তাদের ভাইকে খেয়ে ফেলেছে। তাই না? তো এই যে একটা অরাজকতা ও বিশৃঙ্খলার জগৎ মাছেদের রাজ্যে ছিল, এই মাছেদের রাজ্যের সাথে তুলনা করা হয়েছে এই যুগটাকে, যেই যুগে শশাঙ্কের মৃত্যুর পর 100 বছর মানুষ অপরাধ করে মানে মাফ পেয়ে যেত, কারোর কোনো বিচার হতো না। ঠিক আছে, কোনো আদালত, আইন আদালতের শাসন নেই, এই অবস্থা, একে বলা হয় মাৎসন্যায় যুগ। আচ্ছা, তারপর ঘটনা কি ঘটলো, এই যে 100 বছর বিশৃঙ্খলা চললো, তারপরে শুরু হলো পাল শাসন। পাল শাসনটা কখন শুরু হয়? 8ম শতকের মাঝামাঝিতে, বুঝছো? 8ম শতকের মাঝামাঝিতে শুরু হয় পাল শাসন, 8ম শতকের মাঝামাঝি সময় থেকে, এবং এটা চলে প্রায় 400 বছর। মনে রাখবে, পালদের চেয়ে বেশি সময় বাংলাকে আর কেউ কখনো শাসন করতে পারেনি। ঠিক আছে, 8ম শতকের মাঝামাঝি সময়ে পালরা আসেন, এবং পালরা ছিলেন বাঙালি। শশাঙ্ক বাঙালি ছিলেন, তার মৃত্যুর পর 100 বছর অরাজকতা বেড়ে যায়, বিশৃঙ্খলা বেড়ে যায়। তারপরে আসেন পালরা, পাল রাজারাও ছিলেন বাঙালি, এবং তারা প্রায় 400 বছর বাংলা শাসন করেন। এবং তাদের এই শাসনকালে বাংলার অনেক সমৃদ্ধি হয়েছিল, তারা বাংলার অনেক উন্নয়ন করেছিলেন। আচ্ছা, এই সময় পাল রাজারা বাংলা একটি দীর্ঘস্থায়ী ও শক্তিশালী রাজ্য করেছিলেন। হ্যাঁ, তারা একটা সুন্দর সময় বাংলার যাচ্ছিল, কিন্তু সকল সুন্দরের কি আছে, একটা সমাপ্তি আছে। তো এই পাল শাসনও খুব এই 400 বছরের পর আর চলতে পারেনি, পালদের পতন ঘটে। এবং একাদশ শতকের শেষের দিকে দেখো, একাদশ শতকের শেষের দিকে পালদের পতন হয়, এবং দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে, এই অঞ্চলটি একটু মনে রাখবে, দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চল থেকে আগত সেন রাজারা বাংলায় শাসনভার গ্রহণ করেন এবং নতুন রাজবংশের সূচনা করেন। তার মানে 400 বছর পালরা শাসন করেছিল ঠিক, তারপরে কি ঘটলো?
দক্ষিণ ভারতের কর্ণাটক, কর্ণাটক একটা জায়গার নাম, এই জায়গা থেকে একদল সেন রাজা আসলো, তারা বাংলার এই শাসনভার গ্রহণ করে, তারা পালদের তাড়িয়ে দিয়ে নিজেরা শাসনভার গ্রহণ করে এবং তাদের নতুন রাজবংশের সূচনা করে। তো শুরু হলো সেন শাসন। ঠিক আছে, তাহলে এই স্লাইডে কিছু, এই স্লাইডটা যদি আমরা একবার রিক্যাপ করি তাহলে কি পাই দেখো। আগের স্লাইড থেকে মোটামুটি শুরু করি, যে প্রথমে এসেছিল আর্যরা, তারপর মৌর্যরা, তারপর গুপ্তরা। গুপ্তদের পতনের পর সপ্তম শতকে আসেন রাজা শশাঙ্ক, যিনি বাঙালি ছিলেন। তিনি ছিলেন প্রথম বাঙালি রাজা, প্রথম বাঙালি শাসক। তিনি কি করেন, আমাদের উত্তর এবং পশ্চিমাঞ্চল দখল করেন, এবং উত্তর এবং পশ্চিমাঞ্চল ম্যাপের উপর এবং বামের দিক, তো ডানের দিক আর নিচের দিকটা বাকি রইল। এখানে বঙ্গ নামে আরেকটা স্বাধীন রাজ্য গড়ে উঠেছিল। আচ্ছা, শশাঙ্ক বাঙালি রাজা ছিলেন, ভালো শাসন করতেন, মারা গেলেন। মারা যাওয়ার পর 100 বছর মানুষ অপরাধ করে পার পেয়ে যেত, এমনই বিশৃঙ্খলা ছিল পুরো বাংলায়। মারামারি, খুনোখুনি, হাতাহাতি, অনেক কিছু হতো। এই সময়টাকে বলা হয় মাৎস্যন্যায় যুগ। এটা একটা সংস্কৃত শব্দ, যার মানে হচ্ছে বড় মাছ যখন ছোট মাছকে খেয়ে ফেলে, ছোট মাছের যেমন করে কোথাও বিচার চাওয়ার সুযোগ থাকে না, তেমন করে এই বাংলায়ও মানুষ অন্যায় করতো, কিন্তু যাদের প্রতি অন্যায় করা হয়েছে তাদের বিচার চাওয়ার কোনো জায়গা ছিল না। আচ্ছা, তারপর কি ঘটলো, এই মাৎস্যন্যায় যুগও একসময় শেষ হলো, 100 বছর কেটে গেল মাৎস্যন্যায় যুগে। তারপর অষ্টম শতকের মাঝামাঝি সময়, মানে 701 থেকে 800 সালের মাঝামাঝি সময় কি হলো, পাল রাজারা বাংলায় আসলেন এবং তারা বাংলা শাসন করা শুরু করলেন। তারা ছিলেন বাঙালি এবং তারা প্রায় 400 বছর বাংলা শাসন করেন। আচ্ছা, পাল রাজারা সুন্দর শাসন করছেন, কিন্তু সব সুন্দরেরও একটা শেষ আছে। পাল শাসনেরও একসময় সমাপ্তি ঘটলো। কাদের হাতে ঘটলো? সেন শাসকদের হাতে। সেন শাসকরা দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চল থেকে বাংলায় আসলেন এবং তারা এখানে বাংলায় নতুন রাজবংশের সূচনা করলেন, তারা সেন শাসন গড়ে তুললেন। আচ্ছা, এই স্লাইডটা বুঝেছো কিনা সবাই একটু জানাও। ঠিক আছে, এখানে জানাও, কর্ণাটক একটা এলাকার নাম, রোয়াইফা, স্বপ্নীল, বঙ্গমণি। হ্যাঁ, আচ্ছা। অরাজকতা মানে হচ্ছে বিশৃঙ্খলা, হানাহানি, মারামারি হচ্ছে কিন্তু বিচার হচ্ছে না, এই অঞ্চল হচ্ছে অরাজকতা। ঠিক আছে, আচ্ছা তোমরা বলো তো এতটুকু বুঝেছো কিনা। হ্যাঁ ভাইয়েরা, যারা এমসিকিউর জন্য, কুইজের জন্য অপেক্ষা করছো, এটা ক্লাসের শেষে হবে, অবশ্যই হবে। ঠিক আছে, ওকে, সবাই অনেক 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 ইয়াস লিখছো, মালিহা, মরিয়ম, মাহিন, রাইয়ান, রঙ্গন, সুরভি, বুসরা, অনেক নাম, প্রান্ত, আয়ান সহ যারা যারা ইয়াস লিখেছো তাদের ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি তারপরে। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে যাই, কেমন? আচ্ছা, আসো, এবার আমরা মুসলিম শাসনে আসছি। ঠিক আছে, মুসলিম শাসন। তো আমরা এতক্ষণ পর্যন্ত আর্যদের শাসন, আর্যরা ছিল, মৌর্যদের শাসন দেখলাম, গুপ্তদের শাসন দেখলাম, শশাঙ্কর অবস্থা দেখলাম, মাৎস্যন্যায় যুগ দেখলাম, তারপরে পাল রাজারা আসলেন, সেন রাজারা আসলেন। সেনদেরও একসময় কি হলো, পতন হলো। কার হাতে হলো? একজন মুসলিমের হাতে। তিনি কে? 1204 খ্রিস্টাব্দে। কোন সময়? 1204 খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি। অনেক বড় নাম, দেখো, তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি। ঠিক আছে, আচ্ছা। এখন এই লোকটার নাম তার শাসনকালের চেয়েও বড়, বুঝছো? তিনি শাসন করেছেন মাত্র 2 বছর, কিন্তু তার নামটা কত বড় দেখো, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তিনি কি করলেন? সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করে মুসলিম শাসনের সূচনা করেন। তো 1204 খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কি করলেন? ওই যে সেন শাসনটা ছিল, সেন শাসনদের রাজা লক্ষণ সেনকে যুদ্ধে হারালেন, ডিফিট করলেন, পরাজিত করলেন, করে বাংলা শাসন করা শুরু করলেন, মুসলিম শাসনের সূচনা করলেন। আচ্ছা, 1204 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই যে 2 বছর আমি বললাম যে এই লোকের নাম তার শাসনকালের চেয়েও বড়, তো তার শাসনকাল ছিল মাত্র 2 বছর। এই 2 বছরে তিনি বাংলার পশ্চিমাংশ ও উত্তরাংশের কিছুটা দখল করেন, বুঝছো? পশ্চিমাংশ ও উত্তরাংশের কিছুটা, এই যে উত্তরাংশ বলতে আমরা ম্যাপের উপরের দিকটা বোঝাচ্ছি, একদম শুরুতে বলেছিলাম যে আমাদের ওই বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর এই অঞ্চলটা। আর পশ্চিমাংশ বলতে হচ্ছে পশ্চিমবঙ্গের এই সাইডের কিছু এলাকা। ঠিক আছে, আচ্ছা। তো এই হলো আমাদের 2 বছরের শাসন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির। আচ্ছা, তারপর কি হলো?
দিল্লি সালতানাতের প্রদেশ। আচ্ছা, এখানে সালতানাত শব্দটা একটু গুরুত্বপূর্ণ। সালতানাত, সালতানাত মানে হচ্ছে সুলতানদের শাসন। দিল্লিতে যে সুলতান থাকতো সে পুরোটা শাসন করত, তো দিল্লির সুলতানদের শাসনকে বলা হতো সালতানাত। আচ্ছা, দিল্লি সালতানাতের অধীনে 1338 সাল পর্যন্ত বাংলা জুড়ে মুসলিম শাসনের বিস্তার ঘটে। তো বখতিয়ার খলজি যে মুসলিম শাসনের সূচনা করে দিয়ে গিয়েছিলেন, সেটা 1338 সাল পর্যন্ত কি করে প্রসার ঘটে, বিস্তার ঘটে। 1338 সাল পর্যন্ত মুসলিম শাসন চলতে থাকে। আচ্ছা, এই সময় বাংলা 3টি প্রধান প্রশাসনিক বিভাগে বিভক্ত ছিল। এটা একটু গুরুত্বপূর্ণ জিনিস, 3টি প্রধান প্রশাসনিক বিভাগ। আচ্ছা, এখন প্রশাসনিক বিভাগ মানে কি? ঢাকা যেমন বাংলাদেশের রাজধানী, এবং এখানেই বাংলাদেশের সমস্ত প্রশাসনিক কার্যক্রম মোটামুটি ম্যাক্সিমাম এখান থেকেই সম্পাদিত হয়। এই সময় তারাও বাংলাকে 3টা এরকম ঢাকার মতো 3টা আলাদা আলাদা ক্যাপিটাল টাইপের অংশে বিভক্ত করেছিল, বিভাগ টাইপের অংশে বিভক্ত করেছিল। যে বিভাগগুলোর মধ্যে উত্তর বাংলায় ছিল লখনৌতি। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা একটু মনে রাখতে হবে কোন সাইডে কোনটা ছিল। উত্তর সাইড মানে ম্যাপের উপরের সাইড, এখানে ছিল লখনৌতি, বুঝছো, লখনৌতি। পশ্চিম বাংলায় ছিল সাতগাঁও। পশ্চিম সাইড মানে হচ্ছে আমার হাতের বাম সাইড, ঠিক আছে, এই বাম সাইড পশ্চিম সাইড। পশ্চিম বাংলায় ছিল সাতগাঁও, এবং পূর্ব বাংলায় ছিল সোনারগাঁও, মানে এই সাইড ডান সাইড। ডান সাইডে ছিল কি সোনারগাঁও। ওকে, এখান থেকে যদি আসি, পূর্ব বাংলা ছিল সোনারগাঁও, এবং আমাদের ঢাকা ছিল এই সোনারগাঁওয়ের কাছাকাছি, এবং আমরা ছিলাম এই সোনারগাঁওয়ের অংশ আর কি। আচ্ছা, তাহলে ঘটনা কি ঘটলো? দিল্লি সুলতানরা শাসন করা শুরু করলেন, এবং তারা পুরো বাংলাকে 3টা অঞ্চলে ভাগ করেছেন। এই 3টা অঞ্চল যদি আমি একটা আলাদাভাবে লিখি, তোমরা ভালো করে মনে রাখতে পারবে। ধরো আমি একটা ওয়াই আঁকি, বুঝছো, ওয়াই ওয়াই এই ওয়াই এর আমি বলেছিলাম কোন একটা ম্যাপের উপরের দিক হচ্ছে উত্তর, নিচের দিক হচ্ছে দক্ষিণ। উত্তরে ছিল লখনৌতি, বুঝছো, এই লখনৌতি ছিল উত্তর দিকে। কোন একটা ম্যাপের ডান দিক হচ্ছে পূর্ব, বাম দিক হচ্ছে পশ্চিম। ডানে ছিল সোনারগাঁও, ডানে কি ছিল সোনারগাঁও, আর বামে ছিল সাতগাঁও, সাতগাঁও। আর দক্ষিণ দিকে কি ছিল তোমার এখন প্রশ্ন হতে পারে, তো দক্ষিণ দিকটা আবার 2 ভাগে বিভক্ত ছিল। দক্ষিণ দিকের এই অংশটা সোনারগাঁওয়ের অংশ ছিল, এই অংশটা সাতগাঁওয়ের অংশ ছিল। এই জন্য দক্ষিণটাকে আর আলাদা করে দেখালাম না। মোটামুটি এটা যদি পুরো একটা বাংলা হয়, এর 3টা ভাগ, একটা হচ্ছে লখনৌতি, একটা সোনারগাঁও, একটা হচ্ছে সাতগাঁও। আমরা মোটামুটি এই সোনারগাঁও অঞ্চলে পড়েছিলাম। আচ্ছা, তো এখন আমাদের এই স্লাইডে তাহলে আমরা মুসলিম শাসনের সূচনা সম্পর্কে জানলাম, যে 1204 সালে সেন শাসনের পতন ঘটে। সেন শাসকদের শেষ রাজা লক্ষণ সেন তাকে পরাজিত করেন তুর্কি থেকে আগত সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তিনি 1206 সাল পর্যন্ত মুসলিম শাসন চালান, তারপর তিনি মারা যান। তারপর শুরু হয় দিল্লি সালতানাতের শাসন। দিল্লির সুলতানরা বাংলা শাসন করা শুরু করেন। দিল্লির সুলতানরা পুরো বাংলাকে 3টা ভাগে বিভক্ত করেন। একটা হচ্ছে উত্তর ভাগ, উত্তর ভাগের নাম লখনৌতি। একটা হচ্ছে পূর্ব ভাগ, পূর্ব ভাগের নাম হচ্ছে সোনারগাঁও। একটা হচ্ছে পশ্চিম ভাগ, পশ্চিম ভাগের নাম হচ্ছে সাতগাঁও। এই স্লাইডটা বুঝেছো কিনা তোমরা একটু জানাও। না না, আর্য মৌর্য গুপ্ত সাম্রাজ্যে একজন সম্রাট শাসক করেন নাই। মৌর্য যুগে শুধু অশোক শাসন করেছেন, কিন্তু আমাদের যে গুপ্ত যুগ এবং আর্য যুগ, এখানে ভিন্ন ভিন্ন মানুষ শাসন করেছেন, তাদের নাম ইতিহাসে পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা বুঝো নাই, কি বুঝো না একটু বলো তো ভাইয়ারা, তাহলে আমি তোমাদের একটু বুঝাই দিতে পারি। আমরা এখন পর্যন্ত কি পড়েছি আমি কি সেটা একটু একবার বলে দিব? আচ্ছা, দেখো, প্রথমে আমরা বলেছিলাম উপনিবেশ কি, যখন কোনো একটা শক্তিশালী দেশ আমার দেশ দখল করে আমার দেশের শাসনভার চালানো শুরু করে, এবং আমার দেশের মূল্যবান জিনিসপাতি ওই দেশে নিয়ে যাওয়া শুরু করে, ট্রান্সফার করা শুরু করে, একে বলা হয় উপনিবেশ। ইংরেজরা আমাদের 200 বছর উপনিবেশ বানিয়ে রেখেছিল। আমাদের সম্পদ তারা নিজেদের দেশে পাচার করা শুরু করেছিল, এবং তারা আমাদের দেশও শাসন করছিল। তো এই যে 200 বছর, কোন 200 বছর, 1757 থেকে 1947, মোটামুটি 190 বছর, 200 বলা হয় প্রায় 200 আর কি। ইংরেজদের শাসনের আগে বাংলায় কারা শাসন করত সেটা আমরা দেখেছি তারপরের স্লাইডে। সেখানে আমরা দেখেছি যে খ্রিস্টপূর্ব যুগে, যীশু খ্রিস্টের জন্মের আগে সেখানে যারা ছিল তারা কে, তার প্রথমে সবার আগে এসেছিল আর্য ভাষাভাষী জনগোষ্ঠীরা। এরা এসেছিল মধ্য এশিয়া থেকে, আর্যরা। আর্যদের আসার পর এসেছিল মৌর্যরা। মৌর্য সম্রাট অশোক বাংলার উত্তর অঞ্চলটা, উপরের দিকটা শাসন করেন। মৌর্যদের পর আসে গুপ্তরা।
গুপ্তরা বাংলার উত্তর অঞ্চলটাও দখল করে, দক্ষিণ পূর্ব অঞ্চলটাও দখল করে। মৌর্যদের পর গুপ্তদের পর কারা আসে? প্রথম আসেন শশাঙ্ক, তিনি ছিলেন প্রথম বাঙালি শাসক শশাঙ্ক। শশাঙ্ক কি করেন? তিনি বাংলায় স্বাধীন রাজ্য গড়ে তোলেন এবং শশাঙ্কের মৃত্যুর পর 100 বছর এখানে একটা অরাজকতা চলে, একে বলা হয় মাৎসন্যায় যুগ। শশাঙ্কের মৃত্যুর পর যে অরাজকতার যুগ চললো, মাৎসন্যায় যুগ চললো, বিশৃঙ্খলা খুনাখুনি হাতাহাতির যুগ চললো, সেটার পরে আসেন বাঙালি শাসক, আবার তাদের বলা হয় পাল শাসক। এই পাল শাসকরা বাংলা 400 বছর শাসন করেন। এই সময় বাংলার বেশ সমৃদ্ধি হয়েছিল, খুব ভালো উন্নতি হয়েছিল। 400 বছর পালদের শাসনের পর এখানে আসেন সেন রাজারা, তারা পালদের পতন ঘটান এবং এই সেন রাজারা আসে কোত্থেকে? দক্ষিণ ভারতের কর্ণাটক নামক একটা এলাকা থেকে আসে, এসে তারা বাংলা শাসন করা শুরু করে। এই সেন রাজাদের মধ্যে সর্বশেষ রাজা ছিল লক্ষণ সেন, যাকে 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি হত্যা করেন এবং বাংলা দখল করেন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1204 থেকে 1206 সাল পর্যন্ত বাংলাকে শাসন করেন এবং তার মৃত্যুর পর দিল্লির সুলতানরা দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন এবং তারা দিল্লি থেকে বাংলা শাসন করা শুরু করেন এবং তারা শাসনের সুবিধার্থে পুরো বাংলাকে 3টা অঞ্চলে ভাগ করেন। একটা ছিল উপরের ভাগ, উত্তর ভাগ, এটাকে বলা হয় লখনৌতি। একটা ছিল ডানের ভাগ বা পূর্ব ভাগ, একে বলা হয় সোনারগাঁও। একটা ছিল বামের ভাগ বা পশ্চিম ভাগ, একে বলা হয় সাতগাঁও। মোটামুটি একটা সামারি করলাম। আচ্ছা, হ্যাঁ, পালরা বাঙালি ছিল কৌশিক, পালরা বাঙালি ছিল। আচ্ছা, যাই তারপর। আচ্ছা, এবার দেখো, এবার আমরা স্বাধীন সুলতানি যুগের দিকে যাব। স্বাধীন সুলতানি যুগ বলতে কি বোঝায়? আমরা তো দেখলাম দিল্লির সুলতানরা দিল্লিতে বসে বাংলা অঞ্চলটা শাসন করছে। তো প্রথম বাঙালিদের মধ্যে থেকে একজন শাসক বললেন যে আমি দিল্লির সুলতানদের শাসন মানি না, আমি নিজের এলাকা নিজে শাসন করব। সে কে? চলো দেখি। 1338 সালে, 1338 সালে আমরা যদি তো আমাদের ফ্রেম দিয়ে করি, হ্যাঁ, 1338 সালে সোনারগাঁওয়ের শাসনকর্তা, সোনারগাঁও হচ্ছে আমরা যে অঞ্চল আছে, ঢাকা যে অঞ্চলের অংশ, সোনারগাঁওয়ের শাসনকর্তা ফখরুদ্দিন মোবারক শাহ। ফখরুদ্দিন মোবারক শাহ, তিনি একজন হিরো। এই পেজে আমরা 3জন হিরোর নাম জানবো। ফখরুদ্দিন মোবারক শাহ হচ্ছে তাদের মধ্যে প্রথম হিরো। তিনি কি করলেন? দিল্লির সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন। তিনি বললেন আমি দিল্লির শাসন মানি না, আমি বাংলার স্বাধীনতা ঘোষণা করলাম। তো বাংলার স্বাধীনতা প্রথম কে ঘোষণা করলেন? ফখরুদ্দিন মোবারক শাহ। আচ্ছা, ফখরুদ্দিন মোবারক শাহের পর আরেকজন সুলতান ছিলেন, তার নাম সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। আচ্ছা, দেখো, ফখরুদ্দিন মোবারক শাহ শুধু বাংলার স্বাধীনতা ঘোষণা করেছিলেন, কিন্তু বাংলার যে 3টা প্রদেশ ছিল, এই 3টা প্রদেশকে একত্রিত করার সামর্থ্য তার হয়ে ওঠে নাই, তিনি সেটা করতে পারেননি। এই কাজটা করেছেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি এই লখনৌতি, সোনারগাঁও এবং সাতগাঁওকে একত্র করে তিনি প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন, তিনি শাসন করা শুরু করেন। আচ্ছা, তো এই যে শামসুদ্দিন ইলিয়াস শাহ, এই যে তিনি বাঙালিদের ভালোবাসতেন, বাঙালিদের তিনি স্বাধীন করলেন এবং তিনি পুরো 3টা জাতিকে, 3টা প্রদেশকে এক করে দিলেন এবং এক করে শাসন করলেন। এই কারণে তিনি নিজেকে শাহ ই বাঙ্গালা ও শাহ ই বাঙ্গালিয়ান উপাধিতে ভূষিত করেন। তার মানে হচ্ছে শাহ, শাহ মানে হচ্ছে রাজা, বাঙ্গালা বা বাঙ্গালিয়ান মানে হচ্ছে বাঙালি। তিনি নিজেকে বাঙালিদের রাজা হিসেবে পরিচয় দিতে পছন্দ করতেন। তাহলে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ নিজেকে কি উপাধি দিয়েছিলেন? শাহী বাঙ্গালা বা শাহী বাঙ্গালিয়ান, যেটা অর্থ হচ্ছে বাঙালিদের রাজা। ঠিক আছে? আচ্ছা, তো এই যে আমরা 2জন হিরোর নাম দেখলাম, একজন ফখরুদ্দিন মোবারক শাহ, একজন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। আচ্ছা, তৃতীয় হিরোর নাম হচ্ছে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। আচ্ছা, এই লোকটা কি করেন? এই লোকটা বাংলা অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় খুব ভূমিকা রাখেন। তিনি হিন্দু মুসলমানের মধ্যে যত ধর্ম নিয়ে মারামারি ছিল, বিবাদ ছিল, এগুলো তিনি দূর করার ক্ষেত্রে অবদান রাখেন। তো তিনি ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা করেন। সম্প্রীতি প্রতিষ্ঠা মানে হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে শান্তির প্রতিষ্ঠা, তাদের মধ্যে মিলেমিশে চলার মানসিকতা তৈরি, এই কাজটা তিনি করেন এবং শিল্প সাহিত্যের বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখেন। তার সময়ে বাংলা কবিতা খুব বিখ্যাত হয়ে উঠেছিল এবং বাংলা শিল্পগুলো খুব চমৎকার একটা অবস্থায় ছিল, বিকাশে তিনি সাহায্য করেন। তোমরা শ্রী চৈতন্য দেব, বাংলার প্রাচীন যুগের, মোটামুটি মধ্য যুগের একজন বিখ্যাত কবি, তিনি এই সময়ে লেখালেখি করেছেন আর কি। তো আমরা এখানে 3জন হিরোর নাম দেখলাম, ফখরুদ্দিন মোবারক শাহ, সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ, আর একজন আছে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। 3জনই সুলতান, আসলে সুলতান তাদের নাম না, এটা হচ্ছে জাস্ট তারা সুলতান ছিলেন আর কি। তো এই যে 3জন হিরো, ফখরুদ্দিন মোবারক শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ এবং আলাউদ্দিন হোসেন শাহ, তারা এই বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। তবে এইটারও এক সময়, সকল সুন্দর জিনিসের যেমন সমাপ্তি আছে, এটারও একটা সমাপ্তি ঘটে 1538 সালে। বুঝছো? 1538 সালে বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে। তাহলে বাংলার স্বাধীন সুলতানি শাসন কত বছর চলেছিল বলতে পারো? 200 বছর চলেছে। বুঝলে? কত বছর চললো? 200 বছর চললো।
বাংলা স্বাধীন সুলতানি যুগ চললো 1338 থেকে 1538, বুঝছো? 1338 থেকে 1538, এবং এই সময়টায় তিনজন শাসক খুব গুরুত্বপূর্ণ অবদান রাখেন: ফখরুদ্দিন মোবারক শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ এবং আলাউদ্দিন হোসেন শাহ। ঠিক আছে, তাহলে আমরা এই স্লাইডটা বুঝলাম কিনা সেটা একটা জানাও তো। স্বপ্নিল, বৃহদাংশ মানে হচ্ছে সবচেয়ে বেশি অংশ, সবচেয়ে কোনো একটা, ধরো আমি একটা ধরো এই যে একটা অঞ্চল আঁকলাম, ধরো এটা একটা অঞ্চল, এই অঞ্চলের ধরো এতটুকু আমি শাসন করছি, তো এই বড় অংশটাকে বলা হয় বৃহদাংশ, বুঝছো? বড় অংশ মানে হচ্ছে বৃহদাংশ। আচ্ছা আচ্ছা, অবসান মানে শেষ, মুগ্ধ, অবসান মানে হচ্ছে শেষ করা। আচ্ছা, 1206 থেকে 1227 পর্যন্ত মোটামুটি বখতিয়ার খুলজির যারা লোকজন ছিল, বখতিয়ার খলজির সহচর যারা তার সাথে চলতো, তারাই শাসন করত। আর 1227 থেকে 1338 পর্যন্ত সুলতানরা শাসন করেন বাংলা। এই হচ্ছে বলে বিষয়। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা বাকি অংশে যাই। আচ্ছা, এইবার আমরা আসছি মুঘল শাসনে, বুঝছো? মুঘল সম্রাট হুমায়ুন 1538 সালে, নামটা মনে রাখতে হবে, মুঘল সম্রাট হুমায়ুন। আচ্ছা, হুমায়ুন 1538 সালে কি করেন? উত্তর বাংলার গৌড়, লখনৌতি দখল করলেও শাসন প্রতিষ্ঠা করতে পারেননি। তো আমরা বলছিলাম বাংলাকে দিল্লির সুলতানরা তিনটা অংশে ভাগ করেছিলেন। উপরে উত্তর অংশ ছিল লখনৌতি, ডান দিকের অংশ বা পূর্ব অংশ ছিল সোনারগাঁও, বাম দিকের অংশ ছিল পশ্চিম অংশ বা সাতগাঁও। তো আমাদের মুঘল সম্রাট, মুঘল একটা জাতি, তাদের সম্রাট হুমায়ুন, তিনি 1538 সালে কি করলেন? উত্তর বাংলার গৌড় মানে উপরের দিকটা, লখনৌতিটা তিনি দখল করলেন, এবং ওই অঞ্চলের নাম ছিল তখন গৌড়, বুঝছো? এই লখনৌতি তিনি দখল করলেন, কিন্তু দখল করলেও তিনি সেখানে রুল করতে পারেন না, শাসন করতে পারেন নাই। তাকে একজন বাধা দেন। কে বাধা দেন? দেখো, বিহারের আফগান শাসক শের খান, বিহারের আফগান শাসক শের খান হুমায়ুনকে বিতাড়িত করলে বাংলার শাসন ক্ষমতা আফগানদের হাতে চলে যায়। তো এই যে শের খান, এই লোকের আসল নাম ছিল ফরিদ খান। সে ছোটবেলায় একটা বাঘ, মানে বাঘ হচ্ছে শের, শের অর্থ হচ্ছে বাঘ। তো তিনি ছোটবেলায় একাই একটা বাঘ শিকার করে ফেলেছিলেন, তো মানুষ তার নাম দেয় শের খান। এবং পরবর্তীকালে ইতিহাসে তিনি নিজেকে শের শাহ দাবি করেছেন, মানে তিনি নিজের নাম রেখেছেন শের শাহ। এর কারণ হচ্ছে তিনি হুমায়ুনকে পরাজিত করতে পেরেছিলেন, এবং হুমায়ুনকে পরাজিত করে তিনি বাংলার শাসনভার গ্রহণ করেছিলেন। তো যেহেতু তিনি হুমায়ুনকে কি করেছিলেন, পরাজিত করেছেন, হারিয়েছিলেন, সেই কারণে শের খান নিজেকে রাজা দাবি করতেন। তো শাহ ছিল রাজাদের উপাধি, তো তিনি পরে নিজেকে শের শাহ বলতেন আর কি। আচ্ছা, তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি দেখো, মোগল সম্রাট হুমায়ুন 1538 সালে গৌড় অর্থাৎ উত্তর বাংলার লখনৌতি দখল করেছেন, দখলটা করলেন। করার পর এখানে তিনি শাসন করতে পারেননি, তাকে বাধা দিল বিহার থেকে আসা, ভারতের বিহার থেকে আসা একজন আফগান শাসক, নাম তার শের খান। শের খান তাকে, হুমায়ুনকে যুদ্ধে পরাজিত করে, এবং প্রথমে বাংলা থেকে পরে পুরো ভারত থেকেই তাড়িয়ে দেয়। বিতাড়িত করা মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া। আচ্ছা, তারপর কি হলো? এই যে মোগলরা 1538 সালে পরাজিত হলো এবং পরাজিত হয়ে চলে গেল, তারা চলে গিয়েও আবার ফিরে আসছে। কবে আসছে? 1576 সালে। এবং ফিরে আসলো কার হাত ধরে? এখন কিন্তু আর হুমায়ুন নাই, হুমায়ুনের ছেলে, হুমায়ুনের ছেলের নাম হচ্ছে আকবর। আকবর কি করলেন? আকবর রাজমহলের যুদ্ধে আফগানদের হারিয়ে দিল, এবং হারিয়ে তারা দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করেন। মানে এই যে হুমায়ুন 1538 সালে উত্তর বাংলা দখল করে এবং দিল্লির সিংহাসনও দখল করে, শের খান কিন্তু তাকে দিল্লি থেকেই, মানে উত্তর বাংলা থেকে তো দূর করছেই, পুরো ইন্ডিয়া থেকে দূর করে দিচ্ছে। তারপর কি হলো? 1576 সালে এই হুমায়ুনের ছেলে আকবর, সে আবার আসলো, এবং একটা যুদ্ধ হয়, যে যুদ্ধের নাম হচ্ছে রাজমহলের যুদ্ধ, বুঝছো? এই রাজমহলের যুদ্ধে কি করেন? তিনি আফগানদের হারিয়ে দেন। আফগানরা, এই যে শের খানের আফগানরা হেরে যায়। হারার পর এই যে মোগলরা, তারা দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করে, আবার তারা দিল্লি শাসন করা শুরু করে। আচ্ছা, তারপর কি হয়? তো এই যে আকবর দখল করলো দিল্লি, তখন তিনি, আকবর তার সেনাপতি মানসিংহকে, দেখো সেনাপতি হচ্ছে মানসিংহ, এই মানসিংহকে এই বাংলা অঞ্চলে পাঠান। বাংলা অঞ্চল বলতে ওই যে তিনটা প্রদেশের কথা বলছি, লখনৌতি, সোনারগাঁও, সাতগাঁও, এই অঞ্চলে পাঠান। পাঠানোর পর কি হয়? এই যে মানসিংহ, তিনি উত্তর বাংলা লখনৌতি দখল করেন, পশ্চিম বাংলা সাতগাঁও দখল করেন, কিন্তু পূর্ব বাংলা মানে সোনারগাঁও, যে অঞ্চলটা আমরা আছি ঢাকা, এই অঞ্চলটা তিনি দখল করতে পারেননি মানসিংহ।
কাদের কারণে মানসিংহ পূর্ব বাংলা দখল করতে পারেন নাই সেটা আমরা জানবো পরের স্লাইডে। তো মোটামুটি এই স্লাইডটা যদি একবার রিক্যাপ করি যে ঘটনা কি ঘটলো। হুমায়ুন, মোগল সম্রাট হুমায়ুন প্রথম 1538 সালে বাংলার উত্তরাংশ অর্থাৎ লখনৌতি অঞ্চল, গৌড় অঞ্চল দখল করেন। দখল করেও তিনি সেখানে শাসন করতে পারেন নাই, তাকে বাধা দেন আফগান শাসক শের খান। তিনি আসছেন বিহার থেকে। তিনি হুমায়ুনকে যুদ্ধে পরাজিত করেন এবং ইন্ডিয়া থেকে বের করে দেন। তারপর মোগলরা আবার শক্তি সংগ্রহ করে। শক্তি সংগ্রহ করে হুমায়ুনেরই ছেলে আকবরের হাত ধরে আবার যুদ্ধ করে আফগানদের সাথে এবং রাজমহলের যুদ্ধে আফগানদের হারায়। হারানোর পর তারা দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করে। ইন্ডিয়াতে তারা পুনরায় শাসন প্রতিষ্ঠা করে। তারপর এই আকবরের যে সেনাপতি ছিল, মোগল সম্রাট হুমায়ুনের ছেলে আকবর, আকবরের যে সেনাপতি ছিল তার নাম হচ্ছে মানসিংহ। এই মানসিংহ বাংলার দখলের দিকে আগায়। আগানোর পর সে পশ্চিম বাংলা ও উত্তর বাংলা অর্থাৎ তিনটা প্রদেশের উপরের দিক আর বামের দিক এই দুইটা অঞ্চল সে দখল করতে পারে। কিন্তু আমরা যে অঞ্চলটায় আছি, সোনারগাঁও অঞ্চল, এই অঞ্চলটা সে দখল করতে পারে না। কাদের কারণে পারে না সেটা পরের স্লাইডে দেখবো। এই স্লাইড বুঝছো কিনা একটু ইয়েস নো জানিয়ে দাও। মোগল একটা জাতির নাম, বুঝছো? মোগল জাতি। তোমরা একটা পোল আছে, এখানে জানিয়ে দাও তো তোমরা বুঝেছো কিনা। দেখো মোগল মোগল দুইটাই লেখা যায়, ঠিক আছে? তোমাদের বইয়ে দেওয়া আছে মোগল এবং এখানে দেওয়া আছে মোগল, দুইটাই দেওয়া যায়, কারণ ইংরেজিতে MUGHAL। না, মানসিংহ থেকে ময়মনসিংহ আসে নাই। আচ্ছা, হ্যাঁ তুমি একটা সঠিক কথা বলেছ মমো। তুমি মুঘল সাম্রাজ্য পুরোটাই বলেছ। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর। বাবরের ছেলের নাম হচ্ছে হুমায়ুন। হুমায়ুনের ছেলের নাম আকবর। আকবরের ছেলের নাম হচ্ছে কি বলবো, জাহাঙ্গীর। জাহাঙ্গীরের ছেলের নাম হচ্ছে শাহজাহান। শাহজাহানের ছেলের নাম হচ্ছে আওরঙ্গজেব। গুড। আচ্ছা, আচ্ছা তারপরে যাই। আচ্ছা, এইবার এইবার কি ঘটলো। তো আমরা বলছিলাম যে আমাদের মানসিংহ, সেনাপতি মানসিংহ বাংলা দখল করেছেন, উত্তরাঞ্চল দখল করেছেন, পশ্চিমাঞ্চল দখল করেছেন। আমরা যে অঞ্চলে আছে পূর্ব বাংলা, এটা দখল করতে পারেননি। কাদের কারণে পারেননি? যাদের কারণে পারেননি তারা হচ্ছেন বারো ভূঁইয়া, বুঝছো? বারো ভূঁইয়া এরা পূর্ব বাংলার জমিদার ছিল। এই যে আমরা তো পূর্ব বাংলায় ছিলাম, সোনারগাঁও অঞ্চলে ছিলাম। এদের 12 জন জমিদার মিলে একটা দল গঠন করেন যাদের বলা হয় বারো ভূঁইয়া, এবং এদের নেতার নাম ছিল ঈশা খাঁ। ঈশা খাঁ। আচ্ছা, এই ঈশা খাঁ যতদিন বেঁচে ছিল মোগলরা এই অঞ্চলটা দখলই করতে পারেন নাই। সম্রাট জাহাঙ্গীরের আমলে, মানে ঈশা খাঁ মরে গেছে, মরে যাওয়ার পর সম্রাট জাহাঙ্গীরের আমলে, যদি দাগাই, সম্রাট জাহাঙ্গীরের আমলে 1610 সালে, কোন সালে? 1610 সালে। আচ্ছা, মুঘল সুবেদার ইসলাম খান চিশতি চূড়ান্তভাবে বারো ভূঁইয়াদের পরাজিত করেন। আচ্ছা, এটা একটু বোঝার জিনিস। আচ্ছা, তাইলে মানসিংহ উত্তর বাংলা দখল করেছেন, পশ্চিম বাংলা দখল করেছেন, পূর্ব বাংলা করতে পারেননি বারো ভূঁইয়াদের কারণে। বারো ভূঁইয়াদের নেতা ছিলেন ঈশা খাঁ। তিনি যতদিন বেঁচে ছিলেন মুঘলরা ততদিন পূর্ব বাংলা দখল করতে পারেন নাই। কিন্তু সম্রাট আকবরের ছেলে সম্রাট জাহাঙ্গীরের আমলে ঈশা খাঁ তখন আর বেঁচে নাই। তখন 1610 সালে মোগল সুবেদার ইসলাম খান চিশতি, সুবেদার, সুবেদার মানে হচ্ছে তখনকার সময় এক একটা প্রদেশ, প্রদেশ মানে হচ্ছে এখন যেটা ডিভিশন, তখন ছিল প্রদেশ। প্রদেশকে বলা হতো সুবা। সুবার যিনি গভর্নর বা সুবা যে পরিচালনা করে প্রধান ব্যক্তি, তাকে বলা হতো সুবেদার। তো এই যে মোগল সুবেদার ইসলাম খান চিশতি চূড়ান্তভাবে বারো ভূঁইয়াদের পরাজিত করেন। তো বারো ভূঁইয়ারা এক সময় হারে, সেটা হচ্ছে 1610 সালে, এবং তাকে হারায় কে? সুবেদার ইসলাম খান চিশতি। আচ্ছা, সুবেদার ইসলাম খান চিশতি ঢাকা অধিকার করে তৎকালীন দিল্লির সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে তার নামকরণ করা হয় ঢাকা আচ্ছা, তার নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর। আচ্ছা, তো ইসলাম খান চিশতি যখন এই যে ঢাকা অধিকার করলেন, ঢাকাকে দখল করলেন, তখন তিনি ঢাকার নাম তৎকালীন যে সম্রাট ছিলেন, সম্রাট জাহাঙ্গীর, আকবরের ছেলে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নাম দেয় জাহাঙ্গীরনগর। একটা ইউনিভার্সিটি আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, নাম হয়তো তোমরা শুনেছ। তো তো সুবেদার ইসলাম খান কি করলেন? তিনি 1610 সালে বারো ভূঁইয়াদের পরাজিত করে ঢাকার নাম দিলেন জাহাঙ্গীরনগর। কার নাম অনুসারে? সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে। আচ্ছা,
1757 সালে পলাশীর যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে মোগল শাসনের চূড়ান্ত অবসান ঘটে এবং ইংরেজ শক্তি বাংলার ক্ষমতা দখল করে ঔপনিবেশিক শাসনের সূচনা করে। আচ্ছা, তারপর কি হয়? এই 1757 সাল পর্যন্ত এই শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার শাসন ছিল। সিরাজউদ্দৌলার পতন হয় ইংরেজদের হাতে, এবং ইংরেজদের হাতে সিরাজউদ্দৌলার পতন হওয়ার পর কি ঘটলো? বাংলায় উপনিবেশিক শাসন শুরু হয়। তার মানে বাংলা উপনিবেশ হয়ে যায় ইংরেজদের। এই ছিল মোটামুটি এই স্লাইডের আলোচনা। এই স্লাইডের আলোচনা যদি আরেকবার রিক্যাপ করি তাহলে কি বলা যায়? প্রথমে আমরা দেখেছিলাম গত স্লাইডে যে আকবরের সেনাপতি মানসিংহ উত্তর বাংলা দখল করেছিলেন, পশ্চিম বাংলা দখল করেছিলেন, পূর্ব বাংলা দখল করতে পারেননি, কারণ পূর্ব বাংলা ছিল বারো ভূঁইয়ারা। বারো ভূঁইয়াদের নেতা ছিলেন ঈশা খাঁ। ঈশা খাঁ তা যতদিন বেঁচে ছিলেন মোগল সম্রাটরা এই অঞ্চল দখল করতে পারেনি, আমাদের অঞ্চল ঢাকা অঞ্চল। আচ্ছা, তারপর সম্রাট জাহাঙ্গীরের আমলে, মানে আকবর মারা গেছেন, আকবরের ছেলে ক্ষমতায়, সম্রাট জাহাঙ্গীরের আমলে 1610 সালে ঈশা খানও তখন মারা গেছেন। এই সময়ে মুঘল সুবেদার ইসলাম খান চিশতি, মোগলদের একটা প্রদেশের যিনি প্রধান তাকে বলা হয় সুবেদার, তিনি ইসলাম খান চিশতি, তিনি প্রথম বারো ভূঁইয়াদের পরাজিত করেন মানে হারানোর পর তিনি ঢাকা দখল করেন এবং ঢাকার নাম দেন সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর। তারপর এই শাসন চলতে থাকে এবং বাংলার সর্বশেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা 1757 সালে পলাশীর যুদ্ধে যখন নিহত হন, মারা যান, তখন বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয় এবং ইংরেজরা তারপর 190 বছর যাবৎ বাংলাকে শাসন করে। আচ্ছা, এই স্লাইডটা বুঝছো কিনা একটু জানাও, আমি তোমাদের প্রশ্ন দেখি। হ্যাঁ, ইয়ামিন আলম, জাহাঙ্গীরনগর আগে ঢাকার নাম ছিল। পলাশীর যুদ্ধ 23শে জুন হয়েছিল। নাবিহা, আচ্ছা, হ্যাঁ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নামটাই জাহাঙ্গীরনগর থেকে নেওয়া। অনেক প্রমি, মনিরা, আরাফাত, জান্নাত, নাফিম, অনেকে বলছো, মাহিদুল কায়েস, হাসিব, তাহমিদ, গোলাম মোস্তফা, আনন্না। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা এখান থেকে কিছু প্রশ্নের দিকে যদি যাই, যে কি কি প্রশ্ন আসতে পারে। দেখো, মাছ সন্ন্যায় কি? আচ্ছা, মাছ সন্ন্যায় কি? আমরা যদি একটু মাছ সন্ন্যায়ের দিকে যাই। আচ্ছা, মাছ সন্ন্যায় কি বলতো? রাজা শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব। নবাব তো না, বাংলার প্রথম স্বাধীন রাজা। তিনি কি করেছিলেন? তিনি মারা যাওয়ার পর 100 বছর বাংলায় যে বিশৃঙ্খলা চলেছিল, নৈরাজ্য চলেছিল, সেই সময়টাকে বলা হয় মাৎস্যন্যায় যুগ। এটা মাৎস্যন্যায় শব্দটা একটা সংস্কৃত শব্দ, যেটা আসছে মাছ থেকে। মাৎস্য মানে হচ্ছে মাছ। একটা বড় মাছ যখন ছোট মাছকে খেয়ে ফেলে, তখন ছোট মাছের বিচার চাওয়ার কোনো জায়গা থাকে না। তো ছোট মাছটা যেরকম কোথাও বিচার চাইতে পারে না, তার কাছে কোনো আইন আদালত নাই, সেই সময় বাংলাতেও এরকম কোনো অপরাধ সংঘটিত হলে যাদের প্রতি অপরাধ করা হয়েছে, যারা অত্যাচারিত হয়েছে, যাদের উপর নিপীড়ন করা হয়েছে, তাদের বিচার চাওয়ার কোনো আদালত ছিল না, আইন ছিল না, এবং তারা বিচার পাইতো না। এই কারণে এই যুগকে বলা হয় মাৎস্যন্যায় যুগ। আচ্ছা, ঔপনিবেশিক শাসন কি? যখন বিদেশি কোনো শক্তি কোনো অঞ্চলকে দখল করে সেই অঞ্চল শাসন করা শুরু করে এবং শোষণ করা শুরু করে। মানে শুধু দেশই চালাচ্ছে না, আমার দেশের সকল মূল্যবান সম্পদ সে নিজের দেশে পাচারও করছে। এই অবস্থাকে বলা হয় ঔপনিবেশিক শাসন। আচ্ছা, কে বাংলার স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন? কে করেন বলতো? ফখরুদ্দীন মুবারক শাহ প্রথম বাংলার স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন। তিনি প্রথম বললেন যে দিল্লির সালতানাত, দিল্লির সুলতানদের শাসন আমি মানি না, বাংলা শাসন আমি করব। তো এই হচ্ছেন ফখরুদ্দীন মুবারক শাহ। আচ্ছা, তারপর বাংলার প্রথম বাঙালি শাসক কে ছিলেন? বাংলার প্রথম বাঙালি শাসক ছিলেন শশাঙ্ক। আচ্ছা, শাহী বাঙ্গালা উপাধি ধারণ করেন কে বলতো? ইলিয়াস শাহ, তাই না? পুরো নাম কি? সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি নিজেকে শাহী বাঙ্গালা বা শাহী বাঙ্গালিয়ান, মানে বাঙালির রাজা উপাধিতে ভূষিত করেন। আচ্ছা, তারপর বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন কে? কে শাসন করেন? এই যে আগের জনই, ইলিয়াস শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি কি করেন? প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি, এগুলো সৃজনশীল কয়ের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর যদি যাই, বাংলা অঞ্চলের প্রতি বিদেশিদের আগ্রহের কারণ কি? ওই যে আমরা বলেছিলাম বাংলা অঞ্চল ধন সম্পদে পরিপূর্ণ ছিল এবং বিদেশিদের আগ্রহ ছিল এই অঞ্চলের ধন সম্পদের উপর। এই কারণে তারা এই বাংলা অঞ্চলটায় কি করতো? তারা এই অঞ্চলটা দখল করার চেষ্টা করতো, তাদের আগ্রহ ছিল এই অঞ্চলের প্রতি। আচ্ছা, বাংলায় মুসলিম শাসনের সূচনা ঘটে কিভাবে? বাংলায় মুসলিম শাসনের সূচনা ঘটে 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে সেন শাসনের সমাপ্তি করেন এবং তারপর বাংলার মুসলিম শাসনের সূচনা করেন। এইভাবে বাংলার মুসলিম শাসনের সূচনা হয়। আচ্ছা, হুমায়ুন বাংলায় মোগল শাসন প্রতিষ্ঠা করতে পারেননি কেন?
আচ্ছা, হুমায়ুন বাংলায় মোগল শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, উত্তর বাংলা দখলও করেছিলেন, কিন্তু তাকে বাধা দেন বিহার থেকে আসা আফগান শাসক শের খান। তিনি হুমায়ুনকে বাংলা থেকে তো তাড়ানি, পুরো ইন্ডিয়া থেকে তাড়িয়ে দেন। এই কারণে হুমায়ুনের পক্ষে বাংলায় মোগল শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। আচ্ছা আচ্ছা, চলো তারপরে দিকে যদি যাই, এখানে একটা এমসিকিউ আছে, দেখো বাংলায় ঔপনিবেশিক যুগ ছিল কোনটি? 1338 থেকে 1538, 1538 থেকে 1757, 1757 থেকে 1947, 1857 থেকে 1971। বলো কোনটা অ্যান্সার? কোনটা অ্যান্সার জানাও তো। হ্যাঁ, অনেকে উত্তর দিয়েছো। আয়ান, মুহিন, রাইয়ান, আরমানি, তাহমিদ, তানভীর। ঠিক আছে, 1757 থেকে 1947। ঠিক আছে, গুড। আচ্ছা, বলো চলো তারপরটা যাই। খ্রিস্টপূর্ব কত শতকে সম্রাট অশোক বাংলার উত্তরাংশ দখল করেন? কত শতকে বলো তো? প্রথম শতক, তৃতীয় শতক, পঞ্চম শতক, সপ্তম শতক? সাইরা, শাহরিয়ার নাবিল, কৌশিক, শিহার, সামিউল, মিথুল, রাইসা, নওমি, রাইয়ান। গুড, সবাই সঠিক উত্তর দিচ্ছ। উত্তর হচ্ছে বি। ঠিক আছে, খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে সম্রাট অশোক, যিনি মৌর্য সম্রাট ছিলেন, তিনি কি করেন? বাংলার উত্তরাংশ দখল করেন। আচ্ছা, তারপর বাংলার কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধীনে আসে কবে? মৌর্যদের পর আসছিল গুপ্তরা। গুপ্তরা কত শতকে আসে বলতো? তৃতীয় শতক, চতুর্থ শতক, পঞ্চম শতক, না ষষ্ঠ শতক? অ্যান্সার বলতো, কত শতকে আসে? সাদিক বলেছ, সঠিক উত্তর দিয়েছ। নজরুল, মাহজাবিন, রিশাদ, তো মরিয়ম, আরিফ, আচ্ছা, সাবরিনা, নিহা, আতিকা। ঠিক আছে, দেখো গুপ্ত সাম্রাজ্যের অধীনে আসে চতুর্থ শতকে। চতুর্থ শতকে, ঠিক আছে, এটা অ্যান্সার হচ্ছে চতুর্থ শতকে। আচ্ছা, এটা আমরা দ্বিতীয় স্লাইডে দেখেছিলাম। আচ্ছা, এখন আমরা কুইজে যাব। ঠিক আছে, সবাই প্রস্তুত? রেডি? ওকে, চলো কুইজে যাব। তোমাদের সামনে পোল আসবে, তোমরা উত্তর দিবে কুইজের। প্রথম কুইজ, মৌর্যদের পর ভারতে প্রতিষ্ঠিত হয় কোন সাম্রাজ্য? পাল সাম্রাজ্য, সেন সাম্রাজ্য, হুন সাম্রাজ্য, না গুপ্ত সাম্রাজ্য? বলো, একটু আগে এটা উত্তর বলে ফেলেছি, তোমরা পোলে দেখো, একটু আগে এটা উত্তর বলে ফেলেছি, তোমরা এটা উত্তর দিয়ে দাও। পোল চলে গেছে তোমাদের সামনে, অনেকে সঠিক উত্তর দিচ্ছ। গুড, গুড, চমৎকার। ওকে, হ্যাঁ, অধিকাংশ স্টুডেন্ট সঠিক উত্তর দিয়েছ। উত্তর হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। প্রথম স্লাইডে আমরা দেখেছিলাম, প্রথমে আর্য, তারপর মৌর্য, তারপর গুপ্ত, তো উত্তর কি? গুপ্ত সাম্রাজ্য। আচ্ছা, এবার দেখি কারা কারা উত্তর দিলে, দেখি। সবার আগে সঠিক উত্তর দিয়েছ প্রমি, তোমাকে অভিনন্দন, ফাস্টেস্ট ফিঙ্গার তোমার। তারপর যারা উত্তর দিয়েছে লিডার বোর্ডে, প্রমি, তারপর মোহাম্মদ আরিয়ান রহমান, তাহমিদ, আকিব, রিদি, আবু হাসনাত, সাজিয়া আফরিন হক, আদিব, আখি, জুবাইর, সবাইকে অনেক অনেক অভিনন্দন, তোমরা সঠিক উত্তর দিয়েছ। তোমরা বাদেও যারা সঠিক উত্তর দিয়েছো সবাইকে আসলে অভিনন্দন, তোমরা অনেকে সঠিক উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। গুড, তোমরা বুঝেছো, বোঝা যাচ্ছে। আচ্ছা, চলো তারপরের প্রশ্নে যাই। কুইজ নাম্বার 2, বখতিয়ার খলজি বাংলা শাসন শুরু করেন কবে? 1201, 1202, 1204, 1205? বলে দাও উত্তর, বল শুরু হয়ে যাচ্ছে। কত সালে? 1201, 1202, 1204, 1205? কোনটা উত্তর বলো তো? হ্যাঁ, সবাই উত্তর করছো, গুড, চমৎকার। তোমরা ইনবক্সে উত্তর না লিখে পোলে অ্যান্সার দাও, পোলে পোলে অ্যান্সার দিলে আমি দেখতে পাবো। হুম, ওকে, চমৎকার। আচ্ছা, এটার উত্তর কি বলতো? 1204 সালে বখতিয়ার খলজি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় শাসন শুরু করেন, মুসলিম শাসনের সূচনা করেন। ঠিক আছে, গুড, সবাই সঠিক উত্তর দিয়েছ। আমরা দেখি কে কে লিডার বোর্ডে আছে। ওকে, ফাস্টেস্ট ফিঙ্গার তাহমিদ, তুমি সবার আগে সঠিক উত্তর দিয়েছ, অভিনন্দন। তারপরে ছিলে
তানভীর আহমেদ, রাইসা আক্তার, তৌসিফ, আনিকা আলম, আবু হাসনাত, প্রমি, আবিয়ান, রাইসা এবং আরিফ, তোমরা লিডার বোর্ডে আছো। এবং যারা যারা আহ, এদের সাথেও যারা সঠিক উত্তর দিয়েছো তোমাদের সবাইকে অভিনন্দন, তোমরা অনেক ভালো অ্যান্সার করছো। আচ্ছা, চলো আমরা তারপরের প্রশ্নে যাই। লাস্ট কুইজ, দেখি কি হয় উত্তর। 12 ভূঁইয়াদের নেতা কে ছিলেন? একটু আগে পড়িয়েছে, ঈসা খা, মুসা খা, ইসলাম খান, মানসিংহ। বলো, উত্তর দিয়ে দাও, উত্তর কি? ঈসা খা? বলো, 12 ভূঁইয়াদের নেতা কে ছিলেন? কে ছিলেন? ঈসা খা, মুসা খা, ইসলাম খান, মানসিংহ। ওয়াও, সবাই অনেক ভালো উত্তর করছো। গুড। আচ্ছা, তাহলে 12 ভূঁইয়াদের নেতা কে ছিলেন? ঈসা খা। ঠিক আছে, গুড, তোমরা পেরেছো। ধন্যবাদ সবাইকে। দেখি এবার লিডার বোর্ডে কারা আছো। ওকে, ফাস্টেস্ট ফিঙ্গার ইনান, অভিনন্দন ইনান তোমাকে। এর বাইরে লিডার বোর্ডে আছো আয়ান, মুহিন, রাইসা, আহনাফ, সায়েম, মাহিনুল, ওয়াহিদ, আফশিন এবং মোহাম্মদ আরিয়ান রহমান। তোমরা ছাড়াও যারা যারা সঠিক উত্তর দিয়েছো সবাইকে অনেক অনেক অভিনন্দন যে তোমরা প্রশ্নগুলোর উত্তর পেরেছো। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাসে মূলত ঔপনিবেশিক শাসনের আগে বাংলা কেমন ছিল, কারা শাসন করত, সেই বিষয়গুলো জানলাম। আমরা যখন রেগুলার ক্লাসে চলে যাব তখন আমরা এই বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিত জানবো এবং পুরো চ্যাপ্টারটা শেষ করব। তো আজকের ক্লাস এতটুকুই থাকবে আমাদের। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথে আবার দেখা হয়ে যাবে নতুন একটা ক্লাসে। সে পর্যন্ত অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।